বিসমিল্লাহির রহমানির রহিম। আইডিয়াল কলেজের অনার্স প্রথম বর্ষের অর্থনীতি বিভাগ এবং ব্যবস্থাপনা বিভাগের শিক্ষার্থীগণ, কাছে কিংবা দূরে যে যেখানেই আছো, আশা করি ভালো আছো। ব্যষ্টিক অর্থনীতি ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত। বন্ধুরা, আমরা পর্যায়ক্রমে ক্লাস নিয়ে যাচ্ছি। ষষ্ঠ অধ্যায় অর্থাৎ কস্ট চ্যাপ্টার আমরা শেষ করেছি। আজকে আমি নতুন একটি অধ্যায় সাথে তোমাদেরকে পরিচয় করিয়ে দেব এবং সেই অধ্যায়টার সাথে আমরা পরিচিত হব। বন্ধুরা, আজকে যে অধ্যায়টি নিয়ে আমি আলোচনা করব তোমাদের সাথে, অধ্যায়টি হচ্ছে বাজার অর্থাৎ মার্কেট। তোমরা সবাই পরিচিত এটা বিষয়ের সাথে যে হোয়াট ইজ মার্কেট বা বাজার কি। আমার টপিক্সের আজকের আলোচ্য বিষয় ছোট্ট টপিক্সটা কি? বাজার কাকে বলে। দ্বিতীয়টা কি? বাজারের শ্রেণী বিভাগ। তো বন্ধুরা, বাজার কি এটা আগে আমরা জেনে নেই। মোটামুটি আমরা সবাই জানি যে বাজার কি। সাধারণ অর্থে একটা ছোট বাচ্চাকেও যদি বলা হয় যে বাবু বলো তো বাজার কি বা বাজার কাকে বলে, সে এক কথাই বলে দিবে যে বাজার বলতে এমন একটি স্থানকে বোঝায় যেখানে দ্রব্য সামগ্রী কেনা বেচা হয়। ক্লিয়ার? যে কাউকে বললে এই কোশ্চেনের আনসারটা দিয়ে দিবে। তাহলে বাজার বলতে সাধারণত কোন স্থানকে বোঝায় যেখানে দ্রব্য সামগ্রী কি করা হয়, বেচা কেনা করা হয়। কিন্তু অর্থনীতিতে বাজার শব্দটি বিস্তৃত বা ব্যাপক অর্থে ব্যবহৃত হয়েছে। কি অর্থে? ব্যাপক অর্থে, অর্থাৎ আরো বড় পরিসরে ব্যবহৃত হয়েছে। বাজার বলতে অর্থনীতিতে কোনো বিশেষ স্থানকে বোঝায় না। বাজার বলতে কোনো বিশেষ স্থানকে বোঝায় না। তাহলে কি? তাহলে আমরা এখন বলবো যে বাজার বলতে কোনো বিশেষ স্থানকে বোঝায় না। বাজার বলতে বোঝায়, অর্থনীতিতে বাজার বলতে বোঝায় দ্রব্য সামগ্রীকে বা পণ্য সামগ্রীকে। তাহলে অর্থনীতিতে বাজার বলতে বোঝায় পণ্য সামগ্রীকে, যেখানে ক্রেতা বিক্রেতা উভয়ের দর কষাকষির মাধ্যমে দ্রব্যের দাম নির্ধারণ হয়ে সেটি কি হয়, ক্রয় এবং বিক্রয় হয়। তাহলে অর্থনীতিতে বাজার বলতে কি বুঝলাম আমরা? যে সাধারণ অর্থে বাজার বলতে কোনো নির্দিষ্ট স্থানকে বোঝায় যেখানে দ্রব্য সামগ্রী কেনা বেচা হয়। কিন্তু অর্থনীতিতে বাজার শব্দটি আরো ব্যাপক অর্থে ব্যবহৃত হয়েছে। এ কারণেই অর্থনীতিতে বাজার বলতে কোনো নির্দিষ্ট স্থানকে বোঝায় না, বরং বাজার বলতে পণ্য সামগ্রীর সংখ্যাকে বোঝায়, যেখানে ক্রেতা এবং বিক্রেতা উভয়ের দর কষাকষির মাধ্যমে দ্রব্যের দাম নির্ধারিত হয়ে দ্রব্যটি কেনা বা বেচা হয়ে থাকে। যেমন একটা উদাহরণ দেই, যে আমরা সচরাচর যে বাজারটার সাথে পরিচিত, যেমন মাছের বাজার বা শপিং মল। মনে করো নিউ মার্কেট, আমরা কাপড় কিনতে যাব, নিউ মার্কেটে যাব। নিউ মার্কেট নির্দিষ্ট একটা এলাকার মধ্যে। তারপরে কোরবানির সময় গরুর হাট, গরু বেচা কেনা হয়। গরুর হাট গেলাম, যে মনে করো গাবতলির হাট। গাবতলির হাটে গেলাম, গরু কিনে আনলাম। এই যে আমরা নির্দিষ্ট একটা স্থানকে কেন্দ্র করে কিন্তু যাচ্ছি, এটা সাধারণ অর্থে বোঝাচ্ছে। কিন্তু অর্থনীতিতে বাজার বলতে কোনো নির্দিষ্ট স্থানকে না বুঝে পণ্যকে বোঝাচ্ছে। যেমন পণ্যটা এরকম, এভাবে সাধারণভাবে বুঝিয়ে দেই। মনে করো তুমি বাসা থেকে একটা গরু নিয়ে গাবতলির হাটে বিক্রি করতে যাবা। হঠাৎ করে বাসা থেকে বের হওয়ার আগেই তোমার বাসায় এসে একজন ব্যক্তি তোমার গরুটার দাম বললো যে ভাই তোমার গরুটা কত চাও, আমি গরুটা কিনবো। তাহলে ওই ব্যক্তিটা ক্রেতা, তুমি বিক্রেতা। তোমার বাসার যে অঞ্চলটা, এটাই তোমার হয়ে গেল কি একটা এলাকা।
তাহলে বাসায় বলতেছে যে তোমার গরুটার দাম আমি কত দিব, তুমি কত চাও? তুমি চাইলে আমি 50,000 টাকা হলে বিক্রি করব। তখন ক্রেতা বলল আমি 40,000 হলে গরুটা কিনতে পারি। তখন তুমি বললা যে না। তখন শেষমেশ বললা যে আমি 45,000 হলে বিক্রি করব। তখন ক্রেতা বলল ঠিক আছে আমি 45,000 টাকা দিয়ে দিব। তাহলে বাসার মধ্যেই গরুটা কি হয়ে গেল, দর কষাকষির মাধ্যমে দ্রব্যের দামটা নির্ধারণ হয়ে বিক্রি হয়ে গেল। তো এটা একটা বাজার হয়ে গেল। তারপরে হচ্ছে মনে করো তুমি বাসা থেকে গরুটা গাবতলীর হাটে নিয়ে যাবা, নিয়ে যাওয়ার সাথেই রাস্তায় দেখা হয়ে গেল যে কিছু দূর যাওয়ার পথেই আরেকজন ক্রেতা এসে বলতেছে যে ভাই গরুটা কত চান। রাস্তায় গরুটা কেনা বেচা হয়ে গেল। তাহলে তোমার বাজার হতে গেলে যে নির্দিষ্ট স্থানকে তুমি বুঝাচ্ছ সাধারণভাবে, কিন্তু সেটা ওই গাবতলীর হাটকে কেন্দ্র করে। কিন্তু এই যে রাস্তায়ও যে গরুটা বিক্রি হচ্ছে, বাসায়ও যে বিক্রি হচ্ছে, যে এটাকে এই জন্য অর্থনীতিতে এটাকে কি করা হয়েছে, ব্যাপকভাবে বিস্তৃত করা হয়েছে। যে বাজার বলতে শুধুমাত্র নির্দিষ্ট স্থানকে বোঝায় না, বাজার বলতে শুধুমাত্র পণ্যকে বোঝায়। এটা যে কোনো জায়গায় বিক্রি হতে পারে। কি হতে পারে? যে কোনো জায়গায়। তাহলে আমরা বাজারের যদি শর্ত ধরি যে বাজার হতে গেলে কি হতে হবে, প্রথম শর্ত হতে হবে এক বা একাধিক ক্রেতা বা বিক্রেতা থাকতে হবে। বন্ধুরা দেখো, আমরা পড়ে গেলাম যে বাজারের সংজ্ঞা। এখন দেখলাম কি বাজারের শর্ত। প্রথম শর্ত কি, এক বা একাধিক ক্রেতা ও বিক্রেতা থাকতে হবে। অর্থাৎ দ্রব্য ক্রয়ের জন্য একদল ক্রেতা থাকতে হবে, দ্রব্য বিক্রয়ের জন্য একদল বিক্রেতা থাকতে হবে। দ্বিতীয় হচ্ছে বিক্রয়যোগ্য বা ক্রয়যোগ্য। আমি বিক্রি করব, বিক্রয়যোগ্য, যে ক্রয় করবে সে ক্রয়যোগ্য। তাহলে বিক্রয়যোগ্য এক বা একাধিক পণ্য থাকতে হবে। শুধু ক্রেতা বিক্রেতা থাকলেই হবে না, ক্রেতা বিক্রেতা থাকার পরেও দ্রব্য থাকতে হবে যেটা বেচা কেনা হবে। তাহলে বাজারে কি থাকতে হবে, বিক্রয়যোগ্য এক বা একাধিক পণ্য থাকতে হবে। 3 নম্বর শর্ত হচ্ছে ক্রেতা ও বিক্রেতার মধ্যে দর কষাকষি, অর্থাৎ কয় টাকা দিব, কয় টাকায় নিব, এরকম দর কষাকষির মাধ্যমে দ্রব্যের দাম নির্ধারণ করতে হবে। তাহলে এই 3টা শর্ত যদি ঠিকঠাক থাকে তাহলে আমরা সেটাকে বাজার বলবো। সেটা যে কোনো স্থানেই হোক, সেটা তোমার বাসায় হোক, সেটা রাস্তায় হোক, সেটা কোনো মহল্লায় হোক, যেখানে এই 3টা শর্ত পালিত হবে সেখানেই আমরা তাকে বাজার
বলতে পারবো। ওকে, আচ্ছা, এখন দেখব বাজারের শ্রেণী বিভাগ। তাহলে আমরা বাজারকে প্রধানত দুই ভাগে ভাগ করি। কয় ভাগে? দুই ভাগে। বাজার এভাবে না করি তাহলে বুঝতে পারবা না। বন্ধুরা দেখো, তাহলে বাজারকে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে কি পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, আর একটা কি অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার আর একটা কি অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। এই পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের আর কোনো প্রকারভেদ নেই, কিন্তু অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে অনেক প্রকারভেদ আছে। আগে সংজ্ঞাটা জেনে নেই, তারপর আমরা অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের শ্রেণী বিভাগ দেখব। তাহলে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কি? পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলতে এমন একটি বাজারকে বোঝানো হচ্ছে যে বাজারে একাধিক সংখ্যক ক্রেতা থাকবে, একাধিক সংখ্যক বিক্রেতা থাকবে, সমজাতীয় দ্রব্য থাকবে এবং দর কষাকষির মাধ্যমে দ্রব্যের দাম নির্ধারিত হয়ে ক্রয় বিক্রয় হবে। সেই বাজারকে আমরা কি বলবো? পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলবো। বর্তমানে আমরা যে বাজারটি করে থাকি, যে কোনো জায়গায় একটা কাপড় কিনতে যাব, শার্ট কিনতে যাব, দর দাম করি। ভাই কত টাকা? 100 টাকা। ভাই 80 টাকা দিব। ভাই না, আরো 5 টাকা দেন। আর দিব না। ওই দোকান থেকে চলে গেলাম, অন্য দোকানে গেলাম। সমজাতীয় দ্রব্য অর্থাৎ ওই একই শার্ট একাধিক দোকানে বিক্রি হচ্ছে। তাহলে সমজাতীয় দ্রব্য, একাধিক ক্রেতা থাকবে, একাধিক বিক্রেতা থাকবে, সমজাতীয় দ্রব্য থাকবে। একই দ্রব্য বিভিন্ন দোকানে আছে, যার দোকানে দর কষাকষির মাধ্যমে আমার দরদাম ঠিক হবে, আমি সেই দোকান থেকেই দ্রব্যটা ক্রয় করে নিয়ে চলে আসবো। তাহলে পূর্ণ প্রতিযোগিতার সংজ্ঞা মোটামুটি হয়ে গেল। যে বাজারে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলতে এমন একটি বাজারকে বোঝানো হচ্ছে যে বাজারে একাধিক ক্রেতা থাকবে, একাধিক বিক্রেতা থাকবে এবং সমজাতীয় পণ্য থাকবে, এবং সেটা কি হবে? দর কষাকষির মাধ্যমে দ্রব্যের দাম নির্ধারিত হয়ে দ্রব্যটি ক্রয় বা বিক্রয় হবে। সেই বাজারকে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলা হবে। ক্লিয়ার? তাহলে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার কি? অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের ঠিক বিপরীত দিক। অর্থাৎ কম সংখ্যক ক্রেতা এবং কম সংখ্যক বিক্রেতা থাকবে, অল্প সংখ্যক, ব্যাপক না। সমজাতীয় দ্রব্য থাকবে না এবং দ্রব্যের যোগানের উপর কর্তৃত্ব খাটাতে পারবে বিক্রেতা। তো এরকম বাজারকে বলা হবে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। অর্থাৎ আমরা এভাবে সংজ্ঞাটা বলতে পারি, অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বলতে এমন একটি বাজারকে বোঝানো হয় যে বাজারে
অল্প সংখ্যক ক্রেতা, অল্প সংখ্যক বিক্রেতা থাকবে, সমজাতীয় দ্রব্যের উপস্থিতি থাকবে না এবং উক্ত দ্রব্যের উপর বিক্রেতার কি থাকবে, দাম বৃদ্ধি বা হ্রাস করার পূর্ণ কর্তৃত্ব থাকবে। সেই জাতীয় বাজারকে বলা হবে অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। এখন আমরা দেখব অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের শ্রেণী বিভাগ। বন্ধুরা দেখো, অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে প্রকারভেদ। অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারকে আবার শ্রেণী বিভাগ করেছি। দেখো, অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারকে এভাবে শ্রেণী বিভাগ করা যায়। কিভাবে? একচেটিয়া বাজার। পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের কোনো ভাগ নেই, পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার এখান থেকেই শেষ। অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার সংজ্ঞা দিয়ে দিলাম, সংজ্ঞার পরে এর কি আসলো, আবার প্রকারভেদ আসলো। অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের প্রকারভেদ: একচেটিয়া বাজার, একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার, ডুওপলি বাজার, অলিগোপলি বাজার, মনোপসনি বাজার, ডুওপসনি বাজার। এছাড়াও আরো একটি বাজার দেখা যায়, সেটা হচ্ছে কি দ্বিপাক্ষিক বাজার। তো বন্ধুরা নিশ্চয়ই এই জিনিসটা যদি মনে রাখো, তাহলে বাজারের এই সংজ্ঞা সম্পর্কে তোমাদের আর কোনো ধরনের মত পার্থক্য থাকবে না এবং যে কারোর সাথে তোমরা বাজার সম্পর্কে কি করতে পারবা, ডিবেট করতে পারবা, যে কত ধরনের বাজার আছে, কোন বাজার কিভাবে হয় বা কতটুকু, এগুলা তোমরা করতে পারবা। তো বন্ধুরা দেখো, যে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার, অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজার। অপূর্ণ প্রতিযোগিতামূলক বাজারকে একচেটিয়া ভাগ করা যায়। একচেটিয়া, প্রথম হচ্ছে একচেটিয়া বাজার, দ্বিতীয় হচ্ছে একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার, তারপরে দেখো ডুওপলি বাজার, তারপরে হচ্ছে অলিগোপলি বাজার, মনোপসনি বাজার, ডুওপসনি বাজার। এছাড়াও আরেকটি আছে দ্বিপাক্ষিক বাজার। এখন আমরা আসবো সংজ্ঞায়। একচেটিয়া বাজার কাকে বলে? একচেটিয়া, যেটাকে বলা হয় মনোপলি বাজার, যেটা আমরা মোটামুটি দেখে থাকি বাংলাদেশে, যে সচরাচর একচেটিয়া ব্যবসা করে যাচ্ছে কিছু প্রতিষ্ঠান, যেটার দ্রব্যের পূর্ণ নিয়ন্ত্রণ তাদের উপরেই থাকে। তারা যদি বলে আজকে এই দ্রব্যটা 500 টাকা বিক্রি করব, তাহলে এই দ্রব্যটার দাম 500 টাকা। যদি বলে যে না 200 টাকা, তাহলে 200 টাকা। মাঝে মাঝে দেখা যায় ঔষধের ডিসপেন্সারি গুলাতে একটা দ্রব্যের গায়ের দাম লেখা আছে 50 টাকা, সেটা 500 টাকায় বিক্রি করতেছে। ঠিক আছে,
এরকম কিছু আছে। তো সেটাতে আমরা না যাই, আমরা সংজ্ঞায় চলে আসি, যে ভার্স যে বিষয়টা, যে বৃহৎ যে বিষয়, আমরা সেটা আলোচনা করব। যে একচেটিয়া বাজার, একচেটিয়া বাজার বলতে এরকম একটি বাজারকে বোঝানো হচ্ছে যে বাজারে একজন মাত্র বিক্রেতা থাকবে, অর্থাৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান একটাই, বিক্রেতাও ওই একজনই। তাহলে যে বাজারে একজন মাত্র বিক্রেতা বা একজন মাত্র উৎপাদনকারী প্রতিষ্ঠান আছে এবং ক্রেতা অনেক, বহু সংখ্যক ক্রেতা, সেই বাজারকে বলা হবে একচেটিয়া বাজার। তাহলে কি বললাম, যে বাজারে বিক্রেতার সংখ্যা একজন বা উৎপাদনকারী প্রতিষ্ঠানের সংখ্যা একটি, সমজাতীয় দ্রব্যের উপস্থিতি নাই, অর্থাৎ সমজাতীয় দ্রব্যের উপস্থিতি থাকবে না। এই দ্রব্য যদি আমি উৎপাদন করি, এই দ্রব্য বাজারে আর থাকবে না, তাহলে এটাকে যদি না থাকে তাহলে কি হবে, সমজাতীয় হবে না। তাহলে আমি এই দ্রব্যটা উৎপাদন করব, এটার কর্তৃত্ব শুধুমাত্র আমারই। তাহলে একচেটিয়া বলতে বোঝাচ্ছে যে একজন মাত্র বিক্রেতা বা একজন মাত্র উৎপাদনকারী প্রতিষ্ঠান থাকবে, সমজাতীয় দ্রব্যের উপস্থিতি থাকবে না এবং দর কষাকষি হওয়ার কোনো চান্স নাই। তো এই ধরনের বাজারকে একচেটিয়া বাজার বলা হবে। একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার, একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার বলতে বোঝাচ্ছে একাধিক বিক্রেতা থাকবে কিন্তু সমজাতীয় দ্রব্য কিন্তু পৃথক পৃথক হতে হবে, সেই বাজারকে বলা হবে একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার। আরো একটু ক্লিয়ার করি, যে বাজারে একাধিক বিক্রেতা থাকবে, সমজাতীয় দ্রব্য কিন্তু পৃথক পৃথক লেভেল থাকবে, পৃথক পৃথক নামে বিক্রি হবে, তাহলে সেটাকে বলা হবে একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার। যেমন আমাদের বাজারে সাবানের কথা চিন্তা করো, সাবান সবাই বিক্রি করে, সবার গুণগত মান কাছাকাছি, কেউ লাক্স বিক্রি করতেছে, কেউ লাইফ বয় বিক্রি করতেছে, কিন্তু সমজাতীয়, সবই সাবান, সবই কি করে, পরিষ্কার করার বিষয়, গা পরিষ্কার করে, কাপড় পরিষ্কার করে, এটা কি সমজাতীয় দ্রব্য, কিন্তু সবাই কি আলাদা ব্র্যান্ড তৈরি করেছে, কেউ নাম দিয়েছে লাক্স, কেউ নাম দিয়েছে লাইফ বয়, কেউ নাম দিয়েছে ডেটল। তাই এভাবে কি করতেছে, আলাদা আলাদা ভাবে নাম দিয়ে বিক্রি করতেছে। তাহলে একচেটিয়া প্রতিযোগিতামূলক বলতে বোঝাচ্ছে একাধিক বিক্রেতা থাকবে কিন্তু কি থাকবে, সমজাতীয় দ্রব্য কিন্তু বিকল্প, সমজাতীয় দ্রব্য কিন্তু কি বিকল্প নাম, ব্যবহারযোগ্য আলাদা আলাদা নাম হতে হবে। তাহলে সেই বাজারকে আমরা কি বলবো, একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার। ডুওপলি বাজার কি, ডু বলতে দুই, ডুওপলি বাজার বলতে বোঝাচ্ছে যে বাজারে বিক্রেতার সংখ্যা মাত্র দুজন, ক্রেতার সংখ্যা অনেক, সেই বাজারকে বলা হবে ডুওপলি বাজার। কি বলবো, ডুওপলি, যে বাজারে বিক্রেতার সংখ্যা দুজন, ক্রেতার সংখ্যা অনেক, সে বাজারকে বলবো ডুওপলি বাজার। অলিগোপলি বাজার, যে বাজারে দুইয়ের অধিক বিক্রেতা থাকবে, কি দুইয়ের অধিক বিক্রেতা থাকবে কিন্তু দ্রব্যের পূর্ণ কর্তৃত্ব ওই দুইয়ের অধিক বিক্রেতার মধ্যে কি থাকবে, সীমাবদ্ধ থাকবে, তাহলে সেই বাজারকে বলা হবে অলিগোপলি বাজার। অর্থাৎ একটা বাজারে 7-8 জন কি আছে, বিক্রেতা আছে, সিন্ডিকেট যেটাকে বলা হয়। তারা কি করে, চালের বাজার মনে করো, চালের দাম বৃদ্ধি করবে, ওই সিন্ডিকেটেই বসে কি করতেছে, আলোচনা করতেছে আজকে চালের দাম কয় টাকা হবে, কালকে কয় টাকা হবে, পরশুদিন কয় টাকা হবে। তাহলে বিক্রেতার সংখ্যা কিন্তু কয়েকজন, দুইয়ের অধিক, 3, 4, 5, 6, 7 যেটা হোয়াট এভার হতে পারে। তাহলে তারা কি করতেছে, সিন্ডিকেট করে বিক্রি করতেছে। তো এই সিন্ডিকেট করে বিক্রি করা বাজারটাকে বলা হচ্ছে অলিগোপলি বাজার। ক্লিয়ার? তারপরে হচ্ছে মনোপসোনি বাজার। এখন একটু আগেই পড়লাম আমরা বিক্রেতার বাজার, এখন পড়বো আমরা ক্রেতার বাজার। তাহলে সোনি বলতে বোঝাচ্ছে ক্রেতা, যে বাজারে মনোপলি বলতে বোঝাচ্ছে এক বিক্রেতার বাজার, আর মনোপসোনি বলতে বোঝাচ্ছে এক ক্রেতার বাজার। এটা কি এক বিক্রেতার বাজার, আর এটা হচ্ছে কি এক ক্রেতার বাজার। তাহলে মনোপসোনি বাজারের সংজ্ঞা, যে বাজারে একজন ক্রেতা থাকবে, অসংখ্য বিক্রেতা থাকবে, সেই বাজারকে মনোপসোনি বাজার বলা হবে। যেমন মনে করো একটা চিনির মিল আছে বাংলাদেশে, একটাই চিনির মিল, তাহলে ক্রেতা কয়জন, একজন। এটা এইভাবে চিন্তা করো যে চিনির মিল একটা, আর আখ চাষ করে হাজার হাজার চাষি। তাহলে আখ চাষ করে যারা, তারা কি আখটা উৎপাদন করে বিক্রি করবে,
তাহলে ক্রেতাকে, ক্রেতা হচ্ছে আখ যে যেখানে মারাই হবে অর্থাৎ সুগার মিল, সেই সুগার মিল হবে ক্রেতা, আর কৃষকেরা হবে কি বিক্রেতা। তাহলে হাজার হাজার কৃষক আখ উৎপাদন করে কার কাছে আসবে? সুগার মিলের কাছে। তো সুগার মিল একটাই, তাহলে সুগার মিল হবে ক্রেতা আর হাজার হাজার কৃষক হবে বিক্রেতা। তাহলে যে বাজারে একজন মাত্র ক্রেতা থাকবে, হাজার হাজার বিক্রেতা থাকবে বা অসংখ্য বিক্রেতা থাকবে, সেই বাজারকে বলা হবে মনবসনী বাজার। ডুঅপসনী, ডু বলতে দুই, সনি বলতে ক্রেতা, তাহলে দুই ক্রেতার বাজারকে বলা হবে ডুঅপসনী বাজার। একটু আগে যেটা বললাম, যদি ওই দুজন বিক্রেতা, মনে করো যে জুট মিল, বাংলাদেশে দুটা জুট মিল আছে, এই জুট মিল দুটা যদি ক্রেতা হয় আর পাট চাষিরা যদি বিক্রেতা হয়, তাহলে এই পাট চাষ করে বিক্রি করবে দুইজনের কাছে, দুইটা মিলের কাছে, তাহলে এটাকে বলা হবে ডুঅপসনী বাজার। এটা বাদে আরেকটা বাজারের কথা বলেছি, এটা পরীক্ষায় এসেছিল বিভিন্নবার। দ্বিপাক্ষিক বাজার কাকে বলে? এই বাজারটা সম্পর্কে তোমরা অবগত না। দ্বিপাক্ষিক বাজার বলতে বোঝাচ্ছে একজন ক্রেতা এবং একজন বিক্রেতার বাজার। কি বললাম? যে বাজারে একজন ক্রেতা এবং একজন বিক্রেতা থাকবে, সেই বাজারকে বলা হবে কি? দ্বিপাক্ষিক বাজার। ক্লিয়ার করে দেই একটা উদাহরণ দিয়ে, যে মনে করো একটা গার্মেন্টস ফ্যাক্টরি, কি একটা গার্মেন্টস ফ্যাক্টরি, বাংলাদেশে একটি গার্মেন্টস ফ্যাক্টরি আছে এবং সেখানে কাজ করে লক্ষ লক্ষ শ্রমিক। সেই লক্ষ লক্ষ শ্রমিকের একটা ইউনিয়ন থাকে, যেটাকে আমরা ট্রেড ইউনিয়ন বা ইউনিয়ন যেভাবেই বলে থাকি না কেন, যেটাকে সচরাচর ইউনিয়ন বলে থাকি। ইউনিয়নের একজন নেতা থাকে, সভাপতি, একজন সেক্রেটারি। ওই সভাপতি সেক্রেটারি যাই বলে ইউনিয়নের ওই সমস্ত শ্রমিক সেটাই মানে। তাহলে ওই গার্মেন্টসের মালিক হচ্ছে ক্রেতা আর ওই ইউনিয়নের সভাপতি হচ্ছে বিক্রেতা। তাহলে কি হয়ে গেল? হাজার হাজার শ্রমিকের পক্ষে একজন কথা বলবে যে আমরা এত শ্রমিক দেব, ক্রেতা বলবে অর্থাৎ গার্মেন্টসের মালিক বলবে আমি এতজন শ্রমিক নিব। তো এদের মধ্যে কি হবে? দর কষাকষি হবে। তাহলে মালিক আর শ্রমিকের মধ্যে ইউনিয়ন সভাপতি বসেছে, মালিক বলতেছে আমার 5,000 শ্রমিকের দরকার, ইউনিয়ন সভাপতি বলতেছে ঠিক আছে দেব, আমি প্রত্যেক শ্রমিকের জন্য 10,000 টাকা করে সর্বনিম্ন বেতন নেব। তখন মালিক বলতেছে না আমি 8,000, সর্বনিম্ন 8,000 টাকা দেব। এই দর কষাকষির মাধ্যমে দ্রব্যের দাম ঠিক হয়ে গেল যে আমার 5,000 শ্রমিক লাগবে 8,000 টাকার দরে। ইউনিয়নের সভাপতি বলে দিল যে এই কে কে কাজ করবা, 8,000 শ্রমিক, 5,000 শ্রমিক, 8,000 টাকার দরে কাজে লেগে যাও। এই যে 8,000 শ্রমিক কিন্তু মালিকের সাথে কথা বললো না, বললো কে? একজন। তাহলে ওই ইউনিয়নের পক্ষে একজন হচ্ছে বিক্রেতা আর মালিকের এই গার্মেন্টসের পক্ষে একজন মালিক, সে হচ্ছে ক্রেতা। তাহলে দ্বিপাক্ষিক বাজার বলতে বোঝাচ্ছে যে একজন ক্রেতা এবং একজন বিক্রেতার বাজার। যে বাজারে একজন ক্রেতা এবং একজন বিক্রেতা থাকবে, সেই বাজারকে বলা হবে কি? দ্বিপাক্ষিক বাজার। বন্ধুরা মোটামুটি এটা বুঝতে পেরেছো? এতটুকু হচ্ছে এটা মোস্ট ইম্পর্টেন্ট। এটা ছাড়া আর অল্প একটু বিষয় আছে। বন্ধুরা দেখো, যে এটা বাদেও যেটা পড়লাম সেটা বাদেও আয়তনের ভিত্তিতে বাজারকে ভাগ করা যায়। আয়তনের ভিত্তিতে কি? স্থানীয় বাজার, জাতীয় বাজার, আন্তর্জাতিক বাজার। স্থানীয় বাজার বলতে কি? নির্দিষ্ট একটা এলাকাকে কেন্দ্র করে যে বাজারটা গড়ে ওঠে সেটাকে স্থানীয় বাজার বলে।
যেমন রংপুরের কথা চিন্তা করি, রংপুরের প্রত্যন্ত একটা গ্রামকে যদি কেন্দ্র করা হয়, গ্রামের বাসা, অর্থাৎ মনে করো যে সিও বাজার, এই সিও বাজারের ওই অঞ্চলটুকুতেই যে বাজারটা বসে সেটাকে বলা হবে স্থানীয় বাজার। ঠিক আছে, বা রংপুরের ওই অঞ্চলটাকে, যে ওই অঞ্চলের মধ্যে যে বাজারগুলো বসে ওইটাকে বলা হবে স্থানীয় বাজার। অর্থাৎ স্থানীয় বাজারে হচ্ছে শাক, ফল, মূল, দুধ এগুলো বিক্রি হয়। ঠিক আছে। আর জাতীয় বাজার বলতে যে বাজারে কোনো গণ্ডি নেই, একটা দেশের মধ্যে সমস্ত এলাকার পণ্য সামগ্রী যে কোনোখানে বেচা বিক্রি হতে পারে, যে কোনো জায়গায়, যেমন বাংলাদেশের যে কোনো জায়গায় যে কোনো দ্রব্য বেচা বিক্রি হচ্ছে। অর্থাৎ রংপুরের ফল দিনাজপুরে যাচ্ছে, দিনাজপুরের ফল ঢাকায় আসতেছে, এই যে এক জায়গার ফল আরেক জায়গায় বেচা বিক্রি হচ্ছে, এটাকে বলা হচ্ছে জাতীয় বাজার। আর আন্তর্জাতিক বাজার, এক দেশের পণ্য যখন আরেক দেশে গিয়ে বেচা বিক্রি হচ্ছে, আরেক দেশের পণ্য আরেক দেশে বেচা বিক্রি হচ্ছে, এই বাজারকে বলা হচ্ছে আন্তর্জাতিক বাজার। যেমন স্বর্ণ, রূপা, তারপরে বিভিন্ন ধরনের পাট, এই যে ধরনের বাজারকে বলা হচ্ছে আন্তর্জাতিক বাজার। তাহলে মোটামুটি আয়তনের ভিত্তিতে বাজার আমরা দেখে নিলাম। আর একটা আছে সময়ের ভিত্তিতে বাজার। বন্ধুরা দেখো, খুব শর্ট করে বলতেছি, সময়ের ভিত্তিতে বাজার, অতি স্বল্পকালীন বাজার, স্বল্পকালীন বাজার, দীর্ঘকালীন বাজার, অতি দীর্ঘকালীন বাজার। সময়ের ভিত্তিতে এই চারটাকে ভাগ করা হয়েছে। অতি স্বল্পকালীন বাজার, যে বাজারে স্থায়িত্বকাল 1-2 দিন হয়ে থাকে সেই বাজারকে অতি স্বল্পকালীন বাজার বলে। যেমন দুধের বাজার, মানে খুব নগণ্যতম যে বাজারগুলো। তারপরে হচ্ছে স্বল্পকালীন বাজার। স্বল্পকাল বলতে 2 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস, এই যে ধরনের বাজারগুলো যে গড়ে ওঠে এই বাজারকে বলা হচ্ছে স্বল্পকালীন বাজার। যে বাজারগুলো 2 মাস, 4 মাস, 5 মাস ভিত্তিক গড়ে ওঠে সেই বাজারকে স্বল্পকালীন বাজার বলে। দীর্ঘকালীন বাজার, যে বাজার একটা ব্যাপক সময় ধরে 2 বছর, 4 বছর, 5 বছরের জন্য স্থায়ী হয়। চালের বাজার, ধানের বাজার, পাটের বাজার, যে বাজারে অর্থাৎ দ্রব্যের যোগানের কম বেশি করা সম্ভব সেই বাজারকে বলা হবে দীর্ঘকালীন বাজার। অতি দীর্ঘকালীন বাজার কি? যে বাজারে